আমি বলি যে কোনো খারাপ নির্বাচন যদি হয় ধরে নেবেন যে বড় কোনো দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমার কাছে মনে হয় যে একটা খারাপ ইলেকশনের যে স্টার্টিং পয়েন্ট সেটা ইলেকশন কমিশনের নিয়োগ দিয়ে শুরু হয়। ভোট কেন্দ্র দখল করা, জাল ভোট দেওয়া, এই তিনটা ইলেকশনের ক্যারেক্টার কিভাবে ছিল? 2014তে একটু বেশি হয়ে গেছিল, 153 জনকে করে ফেলেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এটাকে অনেকে বলে এটা একটা ফেইলড ইলেকশন। 24 সালের নির্বাচনে একটা লার্নিং ছিল, নতুন একটা রেসিপি দরকার ছিল। তো সেটাতেই কি দামি ইলেকশন বলে এটা পরিচিত হলো কিভাবে? এটা আসলে ছিল, নির্বাচনটা ছিল সাজানো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু অস্বচ্ছতার অভিযোগ আসছে। এইগুলো কি জনগণের কাছে কি বার্তা যাচ্ছে? এগুলো তো ভালো লক্ষণ না, কোন অবস্থাতে ভালো লক্ষণ না। একটা ভালো ইলেকশন করতে ইলেকশন কমিশন এবং সরকারকে একযোগে কাজ করতে হবে। ইভেন পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন নির্বাচন বিশেষজ্ঞ। আমরা ভালো নির্বাচন, খারাপ নির্বাচন, কারচুপির নির্বাচন, নানা বিষয়ে আজ আমরা আলাপ আলোচনা করব। তার আগে আসুন আমরা আমাদের দুজন অতিথির সঙ্গে পরিচিত হই। আমার ডান পাশে আছেন জেসমিন টুলি, উনার পরিচয় নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব। আরও একটা পরিচয় আছে, সেটা হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছিল সেটার উনি একজন সদস্য ছিলেন। আমার বাম পাশে আছেন ডক্টর আব্দুল আলিম, ওনারও অনেকগুলো পরিচয় আছে, আমি এক দুইটা পরিচয় ওনার দিতে চাই। প্রথম পরিচয় হলো উনিও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ছিলেন এবং এখন যে আরেকটা কমিশন কাজ করছে, বিগত 3টা নির্বাচনের অনিয়ম অভিযোগ তদন্তে যে কমিশন হয়েছে সেই কমিশনের উনি একজন সদস্য। জেসমিন টুলি এবং ডক্টর আব্দুল আলিম, আপনাদের দুজনকেই স্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো, আমি ভালো আছি। আচ্ছা, এখন সবাই নির্বাচনের কথা বলছে, তো সবাই চায় একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন হোক। তো ভালো গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে খারাপ নির্বাচন কিভাবে হয়, খারাপ নির্বাচনের এলিমেন্টগুলো কি কি থাকে, যেসব কারণে খারাপ নির্বাচন হয় সেগুলো যদি অ্যাভয়েড করে যাওয়া যায় তাহলে ভালো নির্বাচন অটোমেটিক্যালি হয়তো করা সম্ভব হতে পারে। তো খারাপ নির্বাচন হিসেবে আমরা বিগত 3টা নির্বাচনের কথা জানি, যেমন 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের মধ্যরাতের নির্বাচন, 2024 সালের দামি নির্বাচন। এই নির্বাচনগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে এই নির্বাচনগুলো করার ক্ষেত্রে ট্রেডিশনালি যেটা বলা হয় নির্বাচনের কারচুপি, ভোট কেন্দ্র দখল করা, জাল ভোট দেওয়া, এই 3টা ইলেকশনের ক্যারেক্টার কিভাবে ছিল? কে শুরু করবে? শুরু করেন। 2014 দিয়ে আমরা শুরু করি। বিনা ভোটের নির্বাচনটা কিভাবে হলো? আমি বলি যে কোনো খারাপ নির্বাচন যদি হয় ধরে নেবেন যে বড় কোনো দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি এই একটা, এটাতে যদি এরকম ক্ষেত্র ঘটে আপনি নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব হয় না। দ্বিতীয় আর একটা কারণ, যদি সেই সাথে আবার প্রতিহত করার চেষ্টা করে তাহলে দেখবেন যে সেসব নির্বাচন মানে শুধু 14 না, আপনি 86 বলেন, 88 বলেন, 96 ফেব্রুয়ারি বলেন, সবগুলো একই ক্যাটাগরি, কিন্তু নির্বাচন চরিত্র কিন্তু একই ক্যাটাগরি। হ্যাঁ, 2014তে একটু বেশি হয়ে গেছিলো, 153 জনকে করে ফেলেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই জন্য এটার একটা বৈশিষ্ট্য একটু অন্যরকম, যে সরকার কেউ কোনো একজন ভোট না দিয়েও তাও সরকার গঠন করা যায়। এই একটা জায়গা যে আসলে বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন থেকে দূরে থাকে এবং সেই নির্বাচনকে প্রতিহত করা হয় তাহলে কোনো অবস্থাতে মানে ভালো নির্বাচন হবে না, ওটা খারাপ নির্বাচন হবে। সোজা কথা, আপনার ভাষায় ওটা খারাপ নির্বাচন হবেই। এই একটা জায়গা। আর অতিরিক্তভাবে যদি রাষ্ট্রীয় যন্ত্রকে নির্বাচনের কাজে ব্যবহার করা হয় অনৈতিকভাবে। কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা কি 2018 সালের নির্বাচন যেটা মধ্যরাতের নির্বাচন হিসেবে পরিচিত সেখানে ব্যবহার করা হয়েছে? সেখানে হয়েছে। কিভাবে হয়েছে? এটা আসলে এটা দুইটা ক্ষেত্রে। এক হয় যে অর্থ দেওয়া হয়, এক হয় যে খুব দলীয়। আমাদের তো পেশাদারিত্ব আমাদের সার্ভিসগুলোর মধ্যে খুব কম দেখা যায়। যে সমস্ত কর্মকর্তা কর্মচারী করে তারা ম্যাক্সিমাম দেখা যায় কোনো না কোনো দলের দিকে থাকে, তারা তখন ওই দলীয় লোকজনগুলোকে জায়গা মতন বসায়। ইভেন ইলেকশন কমিশনও তো যদি ঠিক মতন না সেট করা যায়, দেখা যায় যে ইলেকশন কমিশনে স্বয়ং দলীয় লোক এসে যেতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং 14 সালে অনেকটা এরকমও ঘটনা ঘটেছে, কিছু তো ছিল। আমার কাছে মনে হয় যে একটা খারাপ ইলেকশনের যে স্টার্টিং পয়েন্ট সেটা ইলেকশন কমিশনের নিয়োগ দিয়ে শুরু হয়। কারণ ইলেকশনটা তো করে ইলেকশন কমিশন,
আপনি ধরেন যে দলীয় লোক নিয়োগ দিয়ে দিলেন, যারা ক্ষমতাসীন দলের প্রতি খুব লয়াল, খুব বিশ্বস্ত, তারা সরকারের, অর্থাৎ যে দলীয় সরকার থাকবে তার কথার বাইরে যাবেই না, এরকম লোককে যদি আপনি কমিশনে নিয়োগ দেন, তখন কিন্তু আমরা আর অন্য অপশন থাকবে না, যত ভালো করার চেষ্টা করি না কেন। এবং এটা যদি খুব হয়, এবং এটা মানে স্টার্টিং পয়েন্টটা কেন বলছি, ওটা দিয়ে কিন্তু আপনার এই যে আপা যেটা বললেন যে প্রশাসনকে ব্যবহার করা অনৈতিকভাবে, ওই স্টার্টিংটা কিন্তু ওখান থেকে হয়। তাহলে আমরা যে 3টা নির্বাচনের কথা বলছিলাম, ওই 3টা নির্বাচনের স্টার্টিং পয়েন্টটা আপনি যেখান থেকে বলছেন এখান থেকেই শুরু হয়। আমার কাছে তো তাই মনে হয়। আপনি খেয়াল করে দেখেন যে 2012 সালে ওই কমিশন নিয়োগ হলো, 2014 সালে নির্বাচন আগে 12 সালে, তখন তো কোনো আইন ছিল না, নির্বাচন কমিশন নিয়োগের জন্য কোনো আইন ছিল না তখন। অর্থাৎ সরকার, এবং বরঞ্চ কি ছিল আমাদের সংবিধানে, যে ওই যে নিয়োগটা দিবেন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করবেন, এই একটা অপশন ছিল, তাই না? ঠিক ওইভাবে কাজটা হয়েছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং আমরা কার্যক্রম তো তাই দেখেছি অনেকটা। আবার আপনি আসেন 18 সালের আগে, মানে 17 সালে যখন নিয়োগ হলো, তখনও কিন্তু কোনো আইন ছিল না। আমার যতটুকু মনে পড়ে, মহামান্য রাষ্ট্রপতি একটা কিছু ডায়ালগ করলে সবার ওপিনিয়ন দিলেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হলো না। যেভাবে নিয়োগ দেওয়ার প্রয়োজন মনে করছিল এভাবে হয়ে গেল। তারপরে আপনি 24-এ আসেন, যেটা 2022 সালে নিয়োগ হলো মনে হয় এই কমিশন, 24 সালের নির্বাচনের আগে, তখন একটা আইন করি হলো। কিন্তু আইনটা এতই তাই ত্রুটিপূর্ণ ছিল, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডগুলো আছে ইলেকশন কমিশন নিয়োগের জন্য, তার ধারে কাছে আইনটা যায় না। এবং আমরা দেখলাম যে একইভাবে ওই একই প্রক্রিয়ায় যেভাবে নিয়োগ দেওয়া হোক সব দলীয় লোক। এটা নিয়োগের একটা প্রসঙ্গ আসছে, আপনাদের দুজনের কাছেই আমার একটা কমন কোশ্চেন, সেটা হলো শেখ হাসিনার সরকার এই 3টা নির্বাচনকে ম্যানেজ করেছে, বা আপনি যেভাবে বলে ম্যানিপুলেট করেছে, তার দলের পক্ষেই জয় এসেছে এবং বিপুল পরিমাণে জয়। এই কারচুপির ক্ষেত্রে, ম্যানিপুলেশনের ক্ষেত্রে, ম্যানেজ করার ক্ষেত্রে অভিনবত্ব কী ছিল? আমরা তো, আপনি যেটা বললেন শুরুতে, যে 3টা ইলেকশনের কিন্তু 3 রকম বৈশিষ্ট্য, 3 রকম ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি। আমরা যদি লাস্টটা থেকে শুরু করি, এবং আমার যেটা ধারণা যে আগের দুটো ইলেকশন, যেমন যে 2014 সালের ইলেকশন, এটা নিয়ে সারা দুনিয়াতে যে স্টাডি হয়েছে, অনেক স্টাডি হয়েছে, এটাকে অনেকে বলে এটা একটা ফেইলড ইলেকশন, ব্যর্থ একটা নির্বাচন। এটা তো বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী, হ্যাঁ, এটাকে ব্যর্থ নির্বাচন। আমি কোট করেই বলি আপনাকে, এটা একটা স্টাডি আছে, পারসেপশন অফ ইলেকট্রাল ইন্টিগ্রিটি, এটা করে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সিডনি, এটা জয়েন্ট। ওরা বলতেছে এটা ব্যর্থ নির্বাচন ছিল, এবং তার কারণটা ছিল অনেকগুলো কারণ, তার মধ্যে একটা ছিল এই যে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এটা একটা কারণ ছিল। তার মানে আবার ধরেন যে 18 সালে যে নেশারটা, সেখানে কি ছিল? আপনি বললেন যে রাতের ভোট। তা আমার কাছে মনে হয় যে এখান থেকে 24 সালের নির্বাচনে একটা লার্নিং ছিল, মানে যারা ইলেকশন আয়োজনের সঙ্গে জড়িত ছিল, একটা লার্নিং ছিল তাদের, নতুন রেসিপি দরকার ছিল, যে আমরা আনপোস্ট করবো না, রাতেও করবো না, রাইট, রাতেও করবো না, অন্য একটা ভিন্ন মাত্রা নির্বাচন করবো। আমার কাছে এরকম মনে হয় আর কি মাঝে মাঝে। তো সেটাতেই কি দামি ইলেকশন বলে এটা পরিচিত হলো কিভাবে? এটা আসলে ছিল, নির্বাচনটা ছিল সাজানো, ফুললি সাজানো, মানে একটা বাগান খুব সাজাই রেখে তারপরে আপনাকে বলছে আপনি এখান থেকে চুজ করেন, মানে একটু সাজানো, আপনার সামনে গোলাপ দিয়ে 2টা গোলাপ দিয়ে বলে এখান থেকে আপনি চুজ করে নিন, বা আপনার খারাপ কিছু দিন, মানে এতই সাজানো ছিল নিজেদের মধ্যে, নিজেদের দল, এবং গোলাপ দুটো একই ব্যক্তি ঠিক করে দিয়েছে, মানে এইভাবে সাজানো নির্বাচন, নিয়ন্ত্রিত নির্বাচন এক ক্যাটাগরি। আর সাজানো নির্বাচন হলে কি হয়, ভোটারদের হাতে কোনো অপশন থাকে না। যেমন আমি আপনাকে একটা পয়েন্ট মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের যে গঠনতন্ত্র, সে সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তার গঠনতন্ত্রে স্পষ্টভাবে বলা আছে কোন নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হলে শাস্তিমূলক ব্যবস্থা হবে, দল থেকে বহিষ্কার করা হবে, এরকম ব্যবস্থা আছে। কিন্তু 2024 সালের জানুয়ারি নির্বাচনের আগে দলীয় প্রধান, স্বয়ং সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু অনুমতি দিয়ে দিলেন যে যার মতো ইলেকশন করো। তাহলে রেজাল্টটা কি দেখা গেল? না, রেজাল্টটা হয়েছে ডামি, তার সাজানো হয়ে গেল একের পর একটা দলে। ইভেন আপনি মনে আছে কিনা জানি না, জাতীয় পার্টির তারাও বলছিল যে আমাকে নৌকা প্রতীক দাও, সেটাও কিন্তু তারা চাচ্ছে, সবাই নৌকায় উঠতে চাচ্ছে। সবাই শুধু চাওয়া না, কোন জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা 24 সালে তাদের পোস্টারের মধ্যে আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম ব্যবহার করে ক্যাম্পেইন করেছে, এরকম ঘটনা আছে। তারপরে রেজাল্টে জাতীয় পার্টি বোধহয় 10টা বা 11টা সিট পেয়েছিল, আর ওই যে আওয়ামী লীগের স্বতন্ত্র যারা সাজানো ডামি বললে, তারা বোধহয় 60টা বা 62টা সিট পেয়েছিল, স্বতন্ত্র হলো 60-এর বেশি। তাহলে এটা
নির্বাচনটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে নির্বাচন দিন এত শান্তিপূর্ণ হয় সেটার দিক থেকেও কিন্তু একটা 2024 রেকর্ড, এটা একটা রেকর্ড। হ্যাঁ। আপনি দেখেন যে আমাদের যে ইলেকট্রাল হিস্টোরি 73 সাল থেকে সব ইলেকশনে কম বেশি ভায়োলেন্স আছে, মারামারি আছে, সব ইলেকশনে আছে। 24 সাল কিরকম ব্যতিক্রম, অর্থাৎ এটা ছিল একদম, এবং কন্ট্রোলও ছিল ইন এ সেন্স। হ্যাঁ, আপনি ইলেকশনের আগে কোনো অভিযোগ নাই ইলেকশনটাতে, মানে আপনি ইলেকশনটাতে নাই। আর একটা জিনিস দেখেন, একদম জেলখানা থেকে লোককে বের করে নিয়ে এসে নমিনেশন দিয়ে প্রতীক দিয়ে অন্য দলের লোক, এটাও কিন্তু একটা বড় বৈশিষ্ট্য ছিল 24 ইলেকশন। 14 ইলেকশনে যদি আবার যাই, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে 14-18-তে, এই যে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে করলো? এটা মানে কাউকে কি বাধ্য করা হয়েছে, যেটা হলো মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য? না, যখন মনে করেন এখানে তো এক দলই আসলে নির্বাচন করছিল, আওয়ামী লীগ এবং তার সমমনা দল। ওই নির্বাচন বিএনপি, জামাত ইসলামী তারা এরা তো বর্জন করেছিল এবং প্রতিহত করারই করেছিল। তখন কি হলো যে আসলে যে দু একজন যাও দাঁড়াইছিল, তারা ভাবছে যে আরে জিতবে তো সে, খামাখা আমি পয়সা খরচ করে কি করি, আমি এই লাঠালাঠির মধ্যে যাই প্রত্যাহার করে, এই একটা মানসিকতা ছিল। দ্বিতীয় মানসিকতা ছিল যে দল থেকেও ট্রাই করা হয়েছে যে তারা জানে কিছু প্রত্যাহার করবে, প্রত্যাহার করাই না, মানে দল থেকেও তাদের প্রত্যাহার করানোর ব্যবস্থা, এক ধরনের প্রেশার ছিল, একটা হিডেন একটা প্রেশার কাজ করেছে এখানে। হ্যাঁ, এই একটা ছিল। আর তখন কিন্তু ঠিক সিচুয়েশনটা খুব মারমুখী ছিল, খুব শান্তিপূর্ণ ছিল না কিন্তু, কারণ আমাদের ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু বোম পড়েছে, আমাদের ইলেকশন অফিসে আগুন ধরেছে, মানে সিচুয়েশনটা ঠিক স্বাভাবিক ছিল না কিন্তু। মানে ওই পরিস্থিতিতে একটা নির্বাচন তোলাও কিন্তু খুব টাফ ব্যাপার ছিল। মানে যেরকম ছিল, মানে সমস্ত পুলিশ বাহিনী, সেনাবাহিনী সব কিছু লাগাই কিন্তু মালামাল কেন্দ্রে পাঠাতে হয়েছে সেরকম। তা আমার কাছে মনে হয়েছে যে এটা প্রথমত হলো, অনেকে মনে করছে যে এটা গুরুত্বহীন নির্বাচন, যেহেতু একদলই নির্বাচন করছে এবং জিতবেও তারা। আর আরেকটা হচ্ছে যে একটা হিডেন প্রেশার দল থেকে দিয়েও কিছু বিনা প্রতিদ্বন্দ্বিতায় করা হয়েছে। আর হলো ক্যান্ডিডেট কিন্তু যে খুব কম ফাইল করেছিল তা না, মোটামুটি ফাইল করেছিল। আমি আপনাকে যদি পরিসংখ্যান দিই, এই যে 153টা আসন, 153ই বার টার্গেট হলো। আমি এটা জানি না কি কারণে হয়েছে, বাট 153টা আসনে আমি একটা পরিসংখ্যানটা আমার যতটুকু মনে পড়ে, 460 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে, মানে গড়ে প্রায় আড়াই জন করে। এবং কোনো কোনো জায়গায় সর্বোচ্চ কোথাও 10 জন 11 জন ছিল। আমি যে কক্সবাজার একটা আসন, সাইমন সারোয়ার, এটা কত, কক্সবাজার 3 বা কিছু একটা হবে, ওইখানে 10 জন প্রার্থী সাবমিট করেছিল। তো 460 জন, 127 জনের প্রার্থীতা বাতিল হয়ে যায় ওই যাচাই বাছাই করার সময়। আর বাকি যারা ছিল 160 থেকে যদি 127 বিয়োগ দেন, তাহলে কত থাকছে? 200 সামথিং, হ্যাঁ 300 প্রায় কাছাকাছি থাকে, রাইট। বাকিরা সব প্রত্যাহার করে। এখন কি কারণে যে প্রত্যাহার করেছিল, এটা কিন্তু একটা গবেষণার ব্যাপার, জানার ব্যাপার যে কি কারণে প্রত্যাহার করেছিল। কিন্তু আমি যেটা বললাম যে কোনো কোনো জায়গায় 10 জন 11 জন প্রার্থী ছিল, যেমন রংপুর এক আসনে যেখানে মশিউর রহমান রাঙ্গা উনি প্রার্থী ছিলেন, উনি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত, ওখানে 5 জন প্রার্থী ছিল, এবং 5 জনের মধ্যে আমার যত মনে পড়ে কেউ মানে কারোটা বাতিল হয় নাই, কিন্তু সবাই পরে এরকম কথা বলা হয়। যেহেতু ওই সময়ে বিরোধী দলগুলো আপনার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, দলীয় সরকারের অধীনে হচ্ছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন ফ্রি ফেয়ার হবে না বলে তারা নির্বাচন বর্জন করেছে এবং প্রতিরোধের ঘোষণা দিয়েছে, তখন আন্দোলনও হচ্ছিল। তাহলে ওই সময়ের প্রশাসন, সরকার, নির্বাচন কমিশনের কি এরকম কোনো ধারণা হয়েছিল যে 300 আসনে আসলে নির্বাচন করে আনাটা ডিফিকাল্ট হতে পারে, যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের দিকে সেটা হতে পারে, নির্বাচনের দিকে যাচ্ছিল? কারণ যদি আপনি বাকি যে 147টা আসনে নির্বাচন হয়েছিল, ভোট হয়েছিল, সেই দিনের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে দেখবেন যেটা হলো ওই দিনই সবচেয়ে বেশি ভায়োলেন্স ঘটনা ঘটে। এত সহিংসতা কোনো নির্বাচনের দিনে হয়নি। হ্যাঁ, 300-র উপরে বোধহয় ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল আমার যতটুকু মনে পড়ে, 300-র উপরে ভোট কেন্দ্র, এবং ইলেকশনের দিনই তো ব্যাপক সংখ্যক লোক মারা গেল, তাই না? এটা একটা কারণ হতে পারে যে সরকার হয়তো ম্যানেজ করতে পারছে না, যেখানে মাল্টিপল নাম্বার অফ প্রার্থী আছে, হ্যাঁ তাদেরকে বলো তোমরা বসে যাও, এখানে ইলেকশন করা যাবে না। আপনারা এখন যে ইনভেস্টিগেশন করছেন কমিশন, আপনাদের এমনি প্রাইমারি ফাইন্ডিংস কি বলে? জনগণের যে ধারণাটা, পারসেপশনটা আছে, সেগুলোর সাথে আমরা আসলে এখনো মানে প্রাইমারি স্টেজে আছি, মানে বলার মতো অবস্থা এখন আসেনি, কারণ এটা খুব জটিল একটা কাজ,
খুবই জটিল কাজ, খুবই কমপ্লেক্স একটা কাজ, আর তথ্যের খুব অভাব আছে। এই জন্য আমরা খুব প্রাইমারি স্টেজ আছে, এই জন্য এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এখানে। বাট আমি আগের অবস্থায় ফিরে যাই, আগের কথাটাতেই ওই মানে এখানে ওই যেটা আপনি বললেন, আমার ধারণা এটা একটা কারণ হতে পারে। আর 3টা নির্বাচনে তো আমরা আগে বলেছি 3 রকম নেচার এবং 3 রকম রেসিপি। আপনি খেয়াল করে দেখেন 3 রকম রেসিপি, হ্যাঁ, একটার সঙ্গে আরেকটা কোনো মিল নাই, ক্যারেক্টারের সঙ্গে মিল নাই। এই যে 3টা নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, 3টাই হলো অভিযুক্ত কারচুপি নির্বাচন হিসেবে এরা অভিহিত হয়ে আছে। এই নির্বাচন তো প্রশাসনই করেছে, প্রশাসনের লোকজনই এটার সঙ্গে জড়িত ছিল, সেটা আপনি জনপ্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন। তাহলে এই প্রশাসনের উপরে এই 3টা নির্বাচনের নেতিবাচক প্রভাবটা কি? আমি শুরুতে যাই, প্রথমে দেখেন আমাদের আমি দেশে একটু জাস্ট বলে নিই, আপনারা দুইজনই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন এবং ওইখানে আপনাদের অনেক কিছু ফাইন্ডিংসও আপনারা পেয়েছেন, রিপোর্টে অনেক কিছু বলেছেন, পার্সোনাল আপনাদের অ্যাকাউন্টে অনেক কিছু আছে। এই জায়গা থেকে যদি আপনি দেখেন আমাদের দেশে, আপনি যদি একদম 73 থেকে আনেন একদম শেষ 2024 পর্যন্ত, একটা নির্বাচন দলীয় সরকারের অধীনে সঠিক হয়েছিল কিনা, একটা নির্বাচন বলেন যে হ্যাঁ দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন সঠিক হয়েছে, সে যে দলই হোক, বলেন একটা নির্বাচনও কিন্তু আমাদের ইতিহাস তা বলে না। মানে প্রথম সমস্যা, আমরা কোনো দলের অধীনে আমাদের নির্বাচন ব্যবস্থা চলবে না, প্রথমত কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আর দ্বিতীয়ত যেটা আসছে, আমাদের সিভিল সার্ভিস বলেন বা আমাদের প্রশাসন বলেন, তারা ঠিক অন্য দেশে প্রশাসনের মতো তাদের পেশাদারিত্ব গড়ে উঠতে পারেনি। তারা দলের সাথে মিলে কাজ করতে বেশি পছন্দ করে, প্রোটোকল দিতে পছন্দ করে। এই সব মিলাইয়ে দেখা যায় দলীয় সরকারের অধীনে আমাদের নির্বাচন কোনোদিনই ভালো হয়নি। দল সবসময় যায় যে যে কোনোভাবেই আমাকে আমার দল জিততেই হবে। এই জিতার যে ফর্মুলাটা, সেটা এক একবার এক এক। আমি যেমন 88-এর ইলেকশন দেখেছি, 86-এর ইলেকশন দেখেছি, 15 জুন 96-এর ইলেকশন দেখেছি, 14-এর ইলেকশন দেখেছি। এই কটা আমি দলীয় সরকারের অধীনে নির্বাচন, এক একটার ক্যারেক্টার এক এক রকম, কোনোটার সাথে কোনো, আপনি এরশাদের সময় নির্বাচনগুলো জানতেন সমস্ত সিলেক্ট হয়েই থাকতো, শুধু রেজাল্ট। ইভেন আমরা এমনও দেখেছি যে ভোটারের কেন্দ্রে যা ভোটার তার চাইতে ভোট বেশি, ওই আসনে যা ভোট তার চাইতে ভোট বেশি হয়ে উনি জিতেছেন। এটা 18 সালে হয়েছে। হ্যাঁ, আপনার কাছে আবার আসবো। এই যে প্রশাসনের উপর প্রভাবের কথা বলছিলাম, তাহলে প্রশাসনের উপরে বা নির্বাচন ব্যবস্থার উপরে তো জনগণের আস্থাহীনতার একটা বড় সংকট তৈরি হয়েছে। এবং সাথে যদি আমি আপনার সাথে আপনার আলোচনার সুবিধার্থে একটা পয়েন্ট অ্যাড করি, আমাদের এখানে 2টা ইলেকশন হয়েছে, ডাকসু ইলেকশন আর জাকসু ইলেকশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। এই 2টা নির্বাচনেও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে আছে। রাইট রাইট। তাহলে যখন ভালো নির্বাচনের কথা আমরা বলছি, এই 2টা নির্বাচনই আমাদের এখন হলো, তাহলে এই প্রশাসনের উপর নেতিবাচক প্রভাব এবং আস্থা ফেরানোর ক্ষেত্রে, জনগণের আস্থা ফেরানোর ক্ষেত্রে যদি টোটালটা মিলিয়ে আপনি আপনার প্রথম যে পয়েন্টটা, যে এই রকম নির্বাচন প্রশাসনের উপর কীরকম নেতিবাচক প্রভাব ফেলে, যে প্রবলেমটা হয়, সবচেয়ে বড় জিনিসটা হয় যে আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা ইলেকশন মাঠ পর্যায়ে কন্ডাক্ট করে, তাদের যে নিরপেক্ষতার নেচারটা থাকে সেটা একদম শেষ হয়ে যায়। ডিসি ইউনো যারা, এরা প্রত্যেকেই দলীয় লেজর বৃত্তিতে লিপ্ত হয়ে যায়। যে আপা যেটা বলছেন যে আমার দল, তারা মনে করে আমার দল ক্ষমতায় আছে, আমার দল নির্বাচন করছে, আমাকে যেভাবে হোক এই দলকে জিতাতে হবে। এবং তখন তারা আর মানে জনগণের দিকে তাকায় না, গণতন্ত্রের দিকে তাকায় না, সুষ্ঠু নির্বাচনের তাকায় না। তাদের একটাই লক্ষ্য থাকে যে দলকে ক্ষমতায় আনা। তাদের বেনিফিট কি? তারাও নানাভাবে বেনিফিট হয়, তারা হয়তো প্রমোশন পাচ্ছে, প্রমোশন পায়, হ্যাঁ, তারা হয়তো যে ডিসি সাহেব থাকবেন সে আস্তে আস্তে সচিব হয়ে যাচ্ছেন। আপনি সিম্পলভাবে চিন্তা করে দেখেন, আমরা যদি ইলেকশন কমিশনে দেখি, খেয়াল করে দেখেন, ইলেকশন কমিশনের সচিব হিসেবে যারা কাজ করেছেন অনেকে কিন্তু প্রমোশন পেয়ে অনেক উপরে চলে গেছেন, তাই না? অনেক উপরে চলে গেছেন, পিএসসির মেম্বার হয়েছেন, পিএসসি চেয়ারম্যান হয়েছেন, এরকম উদাহরণ তো আছে। পুরস্কার, পার্লামেন্ট মেম্বারও তো হয়েছে, হ্যাঁ, এমপি হয়েছেন, এরকম পুরস্কার। কাজেই যদি এই লেজর বৃত্তি করে পুরস্কার পাওয়া যায় তাহলে উনি কেন করবেন না? খুব স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেক মানুষই তো চায় যে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠি। আর আমাদের যে বাঙালির যে নেচার, এটা তো আমরা আরো বেশি করে চাই। এই যে বাঙালির যে নেচার বলছেন, সহসা দূর হবার নয়। তাহলে সামনে নির্বাচন আছে, যেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই জায়গায় যে দলীয় লেজর ভিত্তি, এই মেন্টালিটি, এটা একটা পার্থক্য হচ্ছে যেটা আমরা আলাপ করলাম, যে বাংলাদেশে যতগুলো নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছে,
সেগুলো নিয়ে কিন্তু ওইরকম বড় কোনো প্রশ্ন চারটা নির্বাচন ওইরকম বড় প্রশ্ন নেই। আপনি ইন্টারন্যাশনাল যে অবজারভেশন রিপোর্টগুলো আছে বা ডোমেস্টিক অবজারভেশন রিপোর্ট দেখেন, সবগুলো কাটাকাটি করে তারা বলেছে যে ইলেকশনগুলো ফেয়ার হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, সুষ্ঠু হয়েছে, এরকম কথা বলেছে। যদিও এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন, দুই একটা নিয়ে কেউ প্রশ্ন তুলেন, এগুলো নিয়ে ওইরকম গ্রহণযোগ্য হয়েছে। কাজে এখনো যেহেতু এক ধরনের কেয়ারটেক সরকার আছে, তাই না, এক ধরনের কেয়ারটেক সরকার তো আছে। আমার ধারণা তারা এখনো, আমাদের অক্টোবর মাসে আছে কয় তারিখ, আমি ধরে নিচ্ছি 7-8 তারিখ, যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যদি প্রশাসনকে একটা মেসেজ দিয়ে একটু রিশাবলিং করে যদি নিউট্রাল করে ফেলা যায়, তাহলে আমার কাছে মনে হয় না খুব জনগণের আস্থা ফেরানো, যেটা বলছিলাম নির্বাচন ব্যবস্থার উপরে আস্থা ফেরানো। এই যে আমি ডাকসু এবং জাকসুর কথা বললাম, দুইটাতেই তো বিভিন্ন ধরনের অভিযোগ রয়ে গেছে, তো এটার একটা ইমপ্যাক্ট পড়ছে না এইটা জিনিস। এবং এই দুইটা নির্বাচনে এত অভিযোগ আসলো কেন? আপনারা দুজনেই নির্বাচন বিশেষজ্ঞ, এই হিসেবে যদি ছোট্ট করে একটু মন্তব্য করেন। আমার কাছে মনে হয় যে এখানে যেমন জাকসু মানে খুব অ্যাডহক কিছু মেকানিজম ছিল, এক ধরনের অস্বচ্ছতার একটা ব্যাপার ছিল, যে কারণে এতগুলো প্রশ্ন উঠছে। হ্যাঁ, মানে ইলেকশনটার সঙ্গে স্বচ্ছতার একটা বিরাট সম্পর্ক আছে। মানে ইলেকশন মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনাকে ইলেকশন প্রত্যেকটা স্টেপ ওপেন করে দিতে হবে, খুলে দিতে হবে, জনগণের সামনে ওপেন করে দিতে হবে যে আমি এইভাবে সিদ্ধান্ত নিচ্ছি। তখন কিন্তু আর প্রশ্ন উঠবে না, তখন কিন্তু অভিযোগ উঠবে না। এই জন্য যত বেশি আপনি খুলে দিতে পারেন তত ভালো হবে। আচ্ছা, ডাকসু বলছেন, আপনি কেন বিসিসি বলছেন না কেন? বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আচ্ছা, চলচ্চিত্র বলছেন না কেন? কোন ইলেকশন আপনি দেখান আমাকে, যে কোন ইলেকশন আপনি এরকম উল্টাপাল্টা দোষারোপ ছাড়া কোনটা পার হয়েছে? ইভেন আপনি বার দেখেন, চলচ্চিত্র দেখেন, এগুলো তো আগে যাচ্ছি, মানে আগের রিসেন্টলি ডাকসু এবং জাকসু ইলেকশন হয়েছে, তো জাকসু নিয়ে স্বচ্ছতার ঘাটতি আছে। এখানে কেমন শিক্ষক মানে গুরু ভোট নিচ্ছে শিষ্যদের, ছাত্র শিক্ষকের সম্পর্ক। এখানে কিন্তু ওই স্কুল টিচার, ওই বিভিন্ন হাজার লাখ লাখ কোটি কোটি মানুষও নাই, কয়েকজন 40,000 ভোটার যারা ভোট নিচ্ছে সব তাদের শিক্ষক, আর ছাত্ররা ভোট দিচ্ছে, এবং তারা মোটামুটি একটা লেভেলে শিক্ষিত লেভেল বলতে। সেখানে প্রশ্ন উঠছে, ইভেন লাস্টে যেটা প্রশ্ন উঠছে ব্যালট পেপার প্রিন্ট নিয়ে প্রশ্ন উঠেছে, ডাকসুর ইলেকশন নীলক্ষেতের পেপার সেটা উঠেছে। তারপরে জাকসুতে উঠেছে যে এই যে রেজাল্ট দিতে কয়জন ভোটার, 26,000 ভোটার ছিল সম্ভবত, সেখানে লেগেছে 48 ঘন্টা প্লাস, 48 ঘন্টারও বেশি সময় লেগেছে কাউন্টিংয়ে। কিভাবে কাউন্টিং হবে সেই মেকানিজমের উপর তার কোনো চিন্তাই করেনি। তাহলে এই যে আমি যেটা বলছিলাম যে জনগণের ভিতরে আস্থা ফেরানো নির্বাচন ব্যবস্থার প্রতি, তাহলে এখানে ছাত্র শিক্ষকদের ভিতরে অনাস্থার পরিমাণ আরো বেড়ে গেল নাকি? অবশ্যই না, এটা ইলেকশন কমিশনকে এগুলো এই যে লার্নিং গুলো এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। এই যে আস্থা ফেরানোর একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের অন্যতম একটা শর্ত হচ্ছে ইলেকশন যে প্রসেসটা, ওইটার উপরে জনগণের আস্থা থাকতে হবে। এটা বড় একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। মানে আবার আরো একটা ইলেকশন হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু অস্বচ্ছতার অভিযোগ আসছে, এবং আজকে ঘোষণায় 3টা তো বিনা প্রতিদ্বন্দ্বী, কয়টা পদের মধ্যে 3টা বিনা প্রতিদ্বন্দ্বী। এইগুলো কি জনগণের কাছে কি বার্তা যাচ্ছে? না, এগুলো তো ভালো লক্ষণ না, কোন অবস্থাতে ভালো লক্ষণ না। জনগণ এটাকে ভালোভাবে দেখছে। তাহলে যেটা বলছেন, যেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্দলীয় সরকার, তাদের সময়তে 3টা নির্বাচন হলো না, ওইটা তো আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, ওটা তো ডাকসু বা জাকসু, এটা তো ইউনিভার্সিটি অথরিটি। এখানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই। ইউনিভার্সিটি অথরিটি তো ইন আইসোলেশন না, কোনো রোল নাই। কিন্তু আপনি এই যে আমাদের যে জাতীয় নির্বাচন, এখানে তো গভর্নমেন্টের বিশাল রোল থাকে, এবং একটা ভালো ইলেকশন করতে যে আপনি রেসিপির কথা বলতেছেন, ইলেকশন কমিশন এবং সরকারকে একযোগে কাজ করতে হবে। শুধু ইলেকশন কমিশন একা কিচ্ছু করতে পারবে না। ইভেন পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল পার্টি সবাইকে এখান থেকে, কারণ আপনি জানেন একটা জিনিস, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে, যখন মনে হয় যে প্রশাসন বুঝতে পারে যে এই দল ক্ষমতা আসছে, যখন কে ক্ষমতায় আসবে এটা বোঝা যায় না, তখন কিন্তু তার 100% নিরপেক্ষ থাকে। যে কে ক্ষমতায় আসবে সে বুঝে উঠতে পারছে না, তখন তার নিরপেক্ষতা নিয়ে ভঙ্গ করে না। এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে রাজনৈতিক একটা ভারসাম্যহীনতার কথাও বলা হচ্ছে। এইখানে কিন্তু মানে এই চিন্তাটা যে আমাদের সরকারি যারা কাজ করবে আমলারা, তারা তাদের ওই জায়গা থেকে, ওই মনস্তাত্ত্বিক জায়গা থেকে বের হয়ে আসতে পারবে কিনা, নিরপেক্ষভাবে কাজ করার মতন শক্তি তাদের কাছে থাকবে কিনা। মানে স্বাভাবিকভাবে আপনি দেখেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি তাকায় দেখেন, সেটাও কিন্তু খুব শুভকর না, সেটাও খুব
এরকম একটা পরিস্থিতি, টালমাটাল অবস্থা কিছুটা বলতে গেলে, যে আজকে এই যে কালকে তো কাকে খুন করলো এইখানে, এই যে নারায়ণগঞ্জে কোথায় জানি, মানে প্রতিনিয়ত আপনি একটা না মব নাই ডাকাতি নাই কিছু না কিছু কিন্তু দেখবেনই ঘটনা ঘটছে। ইলেকশনের আগে কিন্তু এগুলো আরও পরিমাণ বেড়ে যায়। কেন আমি বলি, বহুদিন আমাদের এই রাজনৈতিক দলগুলো বহুদিন কোনো ইলেকশনে অংশগ্রহণ করেনি, তাদের নেতা কর্মী কেউ কিন্তু ইলেকশনে করেনি, সবাই কিন্তু মুখে আছে ক্ষমতায় যাওয়ার জন্য। কারণ ক্ষমতাটা আমাদের দেশে কিন্তু শুধু ক্ষমতায়, মানে ওই সিঁড়িটা পার হতে পারলে যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে। ভোট তো সারা জীবনে আমাদের দেশের যুদ্ধক্ষেত্র নাই, কেন সেনাবাহিনী নামানো হয়, রাস্তায় রাস্তায় টহল কেন বাড়ানো হয়, অনেক দেশে তো পুলিশও থাকে না, পুলিশও থাকে না, ব্যালট আপনি দক্ষিণ কোরিয়া, হ্যাঁ ও আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমরা ইলেকশন দেখতে গিয়েছিলাম 2009-10 এরকম সালে মনে হয়, পুলিশও নাই ওখানে, কেউ নাই, ইলেকশন যে যার মতন ইলেকশন দিতে। আপনি আফগানিস্তানে ইলেকশন অনুষ্ঠানে আফগানিস্তানের কেমন সিকিউরিটি ব্যবস্থা ছিল? ওখানে একটু একটা হট মিশন, তো একটু সিকিউরিটি, কিন্তু ইলেকশন নিয়ে জটিলতা ওদের থাকে না। ওরা কিন্তু ওই আমাদের মতো মাথায় এত কুবুদ্ধি নাই ওদের, মানে ওরা যে ইলেকশনটাকে কি করে মেকানিজম ওইটা ওদের মাথায় কাটে না। ওটা ছিল অন্য ইস্যু, মানে সিকিউরিটির ইস্যু ছিল, যেহেতু রাস্তায় রাস্তায় মাইন বসানো ছিল জায়গায় জায়গায় যেতে। এবং ইভেন আমার কলিগরা, আমি যেদিন লিভ করেছি আমার কলিগরা কিডন্যাপ হয়েছিল ওখানে, 8 জন কলিগ। হ্যাঁ, এই সমস্ত দেশে তো আপনার সিকিউরিটি বড় ফ্যাক্টর। এবং আপনি বাংলাদেশ বলেন, আফগানিস্তান বলেন, আফ্রিকার দেশগুলো বলেন, হ্যাঁ এই সমস্ত দেশে কিন্তু আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি, জাতিসংঘ সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ইলেকশন প্রক্রিয়া সাপোর্ট দেয়, ওরা রিস্ক অ্যাসেসমেন্ট করে দেয় যে ইলেকশনকে কেন্দ্র করে কি রিস্ক আছে এবং সেই রিস্কগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। কিন্তু আপনার যদি এস্টাবলিশড ডেমোক্রেসিতে যান, আপনি জার্মানিতে যান, সুইডেনে যান, কেউ থাকে না, পুলিশও থাকে না। হ্যাঁ, আমি যে উদাহরণটা দিলাম সিম্পল, দক্ষিণ কোরিয়া, এখানে কেন্দ্রে কোনো পুলিশও থাকে না। আর কোনো দেশে মিলিটারি মিলিটারি একটা বড় পার্ট। উনি যেমন বলছিলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার ভালো ইলেকশন অনুষ্ঠানের জন্য, অবশ্যই। তো রাজনৈতিক দলের সহযোগিতা যদি দরকার হয়, তাহলে এখন আমরা বড় দুইটা দল, যেটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে এখন রাজনৈতিক ময়দানে বড় দুইটা দল আছে, একটা বিএনপি, একটা জামাতে ইসলামী। জামাতে ইসলামী বলা হচ্ছে, পত্রপত্রিকা নিউজ আসছে, তাদের ফেসবুক পেজেও পাওয়া যাচ্ছে, তারা প্রায় 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এবং তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপিও প্রায় অনেকগুলোই সম্পূর্ণ করেছে এবং বলা হচ্ছে অক্টোবরের ভিতরেই বেশিরভাগকে আপনার সবুজ সংকেত দিয়ে দেওয়া হবে কে কে প্রার্থী হবেন। কিন্তু আইনে বলছে, আরপিওতে বলছে, যেটা হচ্ছে যে তৃণমূল থেকে প্যানেল আসবে পার্লামেন্টারি বোর্ডের কাছে, এটা আরপিওতেও আছে, আবার হলো দলগুলোর গঠনতন্ত্রেও আছে। তো এরকম কোনো খবর কি আপনি দেখছেন, যেটা হলো তৃণমূল থেকে ওই আপনার ভোটের মাধ্যমে প্যানেল করে আরপিও ফলো করে এটা করা হচ্ছে? না, এবছর সেটা করা হচ্ছে না। আমি যদি জামাতের কথা বলি, আমি যতটুকু জানি জামাতে ইসলামী আসলে কেন্দ্রীয়ভাবে প্রার্থী মনোনয়ন করে। ধরেন যে আপনি জামাত ইসলামের একজন নেতা কর্মী যাই হোক না কেন, আপনার আসন সে ঢাকা 10, দল সিদ্ধান্ত দিচ্ছে যে আপনি ঢাকা 10-এর প্রার্থী, এটা দল থেকে বলা হচ্ছে। হয়তো তাদের নিজস্ব কোনো মেকানিজম, জরিপ টরিপ ইত্যাদি করে আপনি সবচেয়ে গ্রহণযোগ্য, আপনি সবচেয়ে ডেডিকেটেড, আপনার এমপি হওয়ার যোগ্যতা আছে, হ্যাঁ আপনার দলের প্রতি কমিটমেন্ট আছে, দলের আইডিওলজিতে আপনার স্ট্রং। নির্বাচনী আইনের না, আমি আসতেছি এটাতে। আর এগুলো পত্রপত্রিকার খবর। একইভাবে বিএনপি আমরা দেখলাম যে অনেকগুলো সার্ভে করে জরিপ করে তারা এই কাজটা করছে। কিন্তু এই যে এইটা প্রত্যেকটা দলই আমাদের যে নির্বাচন আইন সেটাকে ভায়োলেট করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু দুঃখজনক হচ্ছে এটা তো প্রথমে 2008-এর নির্বাচনের আগে আসলো, তখন কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি ছিল, প্যানেলটা মাস্ট আনতে হবে। কিন্তু যখন এটা তখন কিন্তু 2009-এ যখন এটাকে আইন করা হলো, তখন যতদূর সম্ভব করা যায়, হ্যাঁ ইন কনসিডারেশন হইতে, ইংরেজিতে যে টার্মটা ব্যবহার করলো আরপিওতে, ইন কনসিডারেশন, তাও তো প্যানেলটা আসতে হবে। বাট সবচেয়ে দুঃখজনক হলো এটার কোনো মনিটরিং নাই, কেউ এটা দেখে না। এই অবস্থায় নির্বাচন কমিশনের কি কিছু করণীয় আছে? এটা তো আইনের ব্যর্থতা, এটা তো নির্বাচন কমিশনের নিবন্ধিত দল তারা সবাই সেটাই। এবং এটা এই যে ভালো নির্বাচনের রেসিপি নিয়ে আমরা কথা বলছিলাম, তাহলে এখন থেকেই যদি এগুলো মনিটর করা না হয়, মনিটরিং করা না শুধু আমি ইন্টারভেন করি। এবং এইটা ইলেকশন কমিশন কখনো তো দেখেই নাই, কিভাবে করবে তাদের মাথায় কোনো চিন্তা নাই, সব নিয়ে কোনোদিনই করে নাই কোনো কমিশন। এই যে 8 সাল থেকে, ইভেন কি 8 সালে যখন এটা ম্যান্ডেটরি ছিল,
তখন কিছু কিছু ক্ষেত্রে একটা অ্যাকশন ছিল আমার কিছু যতটুকু কিছু। মনে পড়ে, তখন আমি তো ছিলাম এখানে, হুম, হুম। কিছু কিছু ক্ষেত্রে অ্যাকশন নিয়েছিল election তারপরে commission। 3টা নির্বাচনে তো না কোনো হ্যাঁ। কোনো কিছু নাই। টিআইবি এগুলো নিয়ে কিছু কাজ করে, স্টাডি করে, ট্রান্সপারেন্সি। দেখেন আমাদের রাজনৈতিক দলগুলো কেন, সংস্কৃতি কেন গড়ে ওঠে, দলগুলোর ভিতরেই তো কোনো গণতন্ত্র তারা চর্চা করে না, তাহলে কি করে তারা গণতন্ত্র নির্বাচনে গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করে দেশকে গণতান্ত্রিক করবে? দলগুলোর মধ্যে গণতান্ত্রিক নাই, তাদের মধ্যে স্বচ্ছতা নাই, আবার মানুষের কাছে তাদের দায়বদ্ধ নাই। জেসমিন টুলি অ্যান্ড ডক্টর আব্দুল আলিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা আবারও আলোচনা করব, কারণ এটা অনেক ব্যাপক আলোচনার দাবি জি, রাখে। জি। এক একটা বিষয় নিয়েই ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাওয়া যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।